সৌভিক সান্যালের পর্ণসাগরী সব গল্পটি মনে আছে না, যে গল্পের পটভূমি ছিল চটকপুর? আচ্ছা, এটাই কি সেই লেক নাকি যেখানে দশেরাত দিন লাকপা বৈজয়ন্তীকে নিয়ে বেড়াতে এসেছিল? দুজনে লেকের জলে পা ডুবিয়ে বসেছিল। চটকপুরে ঘুরতে এসে বারবার গল্পটি মনে পড়ে যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফিট ওপরে এই চটকপুরে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির ভেতরে ঘোরাফেরা করে। নভেম্বরের শেষের দিকে তা অবশ্য শূন্যের নিচেও চলে যায়। এই চটকপুরে আমাদের একদিনের অভিজ্ঞতাই থাকছে আজকের ব্লগে। তাহলে চলো শুরু করা যাক। চটকপুর দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি ছোট্ট অফবিট ডেস্টিনেশন, যেটি সিনচেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ছে। এখানে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর রেঞ্জ পাওয়া যায়, একদম ফুল রেঞ্জ, যেটা আমি খুব কম জায়গাতে দেখতে পেয়েছি। এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু আপনাদের একবার এখানে আসতেই হবে। আমরা কিভাবে এখানে এলাম, কোথায় আছি, কত খরচা পড়ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর কোথায় কোথায় ঘুরছি এই জায়গাটাও এক্সপ্লোর করে দেখাবো। ভ্রমণ সংক্রান্ত সকল ভিডিও আমাদের ট্যুর পোকা চ্যানেলে সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। এই সিরিজের লাস্ট ব্লগে তোমরা দেখেছো যে আমরা গতকাল ছিলাম দাওয়াইপানিতে। আজ চলেছি দাওয়াইপানিকে বিদায় জানিয়ে চটকপুরের উদ্দেশ্যে। আমরা এখন আছি 3 মাইল বাজারে। আমরা দাওয়াইপানি থেকে এই রাস্তা দিয়ে এলাম, এখন যাব চটকপুর। চটকপুরটা এই ওপরের রাস্তায়। তার আগে এখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে এন্ট্রি পাস নেওয়ার জন্য। আমরা যেহেতু দাওয়াইপানি থেকে এলাম সেই জন্য এলাম এই রাস্তা দিয়ে, মানে 6 মাইল হয়ে। দার্জিলিং থেকে আসলে পরে আপনাকে ঘুমের পরে জোর বাংলা থেকে বাঁ দিকে রাস্তা আসতে হবে, মানে মোট কথা আপনাকে 3 মাইলে আসতে হবে। এসে সেখান থেকে কিন্তু টিকিট করতে হবে এন্ট্রি পাস নেওয়ার জন্য চটকপুরে। সেখানে পার হেড আমাদের পড়ছে 150 টাকা করে টিকিট, আর গাড়ির জন্য লাগছে 480 টাকা। এই টিকিটগুলো কাল অবধি রাখতে হবে, কারণ কালকে আমরা ফিরবো, তখন আমার এই টিকিটগুলো চেক করা হবে। তো যাওয়া যাক এখন চটকপুরে রাস্তায়। 3 মাইলের পর থেকে কিন্তু রাস্তার অবস্থা বেশ খারাপ, তাই এখানে ছোটো গাড়ি একদমই চলে না। আমাদের বড় গাড়ি রিজার্ভ করতে হয়েছে, যার ভাড়া পড়েছে 2400 টাকা। ও হ্যাঁ, বলা হয়নি, আপনি যদি এনজিপি বা শিলিগুড়ি থেকে শেয়ারে আসতে চান তাহলে আপনি সোনাদা অবধি আসতে পারবেন শেয়ারে, তারপরে কিন্তু আপনার গাড়ি ভাড়া করতেই হবে। তো দার্জিলিং আমি যে কোনো গাড়িতে উঠে চলে আসুন সোনাদা, যার ভাড়া পড়বে 200 টাকা। আর সেখান থেকে আপনাকে চটকপুরের জন্য গাড়ি করতে হবে, যার ভাড়া মোটামুটি 2000 টাকা মতো পড়বে। প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি এসে পৌঁছলাম আজকের গন্তব্যে। আকাশ কাল রাতে অ্যাক্সিডেন্টালি একটু পায়ে চোট পেয়ে গেছে, তাই তাকে সবাই মিলে ধরে ধরে নিয়ে আসছে। চটকপুরে আমরা থাকবো আকৃতি হোমস্টেতে, যেখানে থাকা খাওয়া বাবদ জনপ্রতি আমাদের একদিনে 1300 টাকা করে পড়ছে। এই রেটটা একটু সিজন ওয়াইজ চেঞ্জ হতে পারে, আর এটা হচ্ছে এখানকার ফুল প্রপার্টি। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম চটকপুর, আমাদের আজকের ডেস্টিনেশন। আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে এই হোমস্টে, যার নাম আকৃতি হোমস্টে। এখানে অনেকগুলো ভাগ ভাগ করে কটেজ করা রয়েছে। এটা একটু কস্টলি, তবে আমরা আছি এটাতে আমাদের পড়ছে পার ডে পার হেড 1300 টাকা করে, উইথ লজিং অ্যান্ড ফুডিং। বাইরেটা খুব সুন্দর, পুরো ফুলের বাগান রয়েছে চারিদিকে, আর সামনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখন যদিও মেঘে ঢেকে আছে, সেই জন্য দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের রুমের বারান্দা থেকে ভিউ, কি দারুণ না? চলো তাহলে একটু রুমের ভেতরটা দেখিয়ে নিচ্ছি কীরকম। এখানে একটা সিঁড়ি মতো আছে, সিঁড়িতে একটু উঠতে হবে উপরে। প্রথমে রুমের বাইরে লেখা রয়েছে প্লিজ ওপেন ইউর শুজ আউটসাইড। এটা খুব ভালো জিনিস, কারণ ভেতরটা না নোংরা হয়ে যায়। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা দেখে বোঝা যাচ্ছে। রুমের ভেতরে ঢুকেই রয়েছে 2 বড় বড় ডবল বেড, যেখানে আপনারা 4 জন আরামে থাকতে পারবেন। আর চার্জিং পোর্ট এখানে একটা আছে, নিচে একটা আছে, আর আছে আয়না একটা। এখানে জামা কাপড় ঝোলানোর জন্য একটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে। 3টে উইন্ডো আছে এখান থেকে। সামনে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে, এখানে রুম থেকে বসেই সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। সামনে একটা ব্যালকনিও আছে, সেখানে আপনারা সন্ধ্যাবেলা স্পেন্ড করতে পারবেন। তারপর একটু বাথরুমটা দেখে নিন। বাথরুমটা একটু ছোট, তবে ঠিকঠাক। একটা বেসিন রয়েছে, কমোড, সাথে গিজারও রয়েছে। তাই জন্য স্নানের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এখানে টেম্পারেচার অনেকটাই কম। গিজারটা তো খুবই দরকার। আমরা পৌঁছানোর সাথে সাথেই কিন্তু বিস্কুট আর কফি চলে এসেছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর কফিটা দেখে এত সুন্দর মনে হচ্ছে, খাওয়া যাক। ঘড়িতে এখন সময় দুপুর 1:30। আমাদের লাঞ্চ রেডি,
আমরা এখন খেতে বসবো। দেখে নি লাঞ্চে কি কি আছে। আছে রাইস, এগ কারি, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, একটা ফুলকপির তরকারি, পেঁয়াজ লঙ্কা স্যালাড মানে শসা, একটা আচার। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম ঘুরতে। পুরো গ্রামটা নানা রকম ফুলের গাছে ভরা। নিচের দিকে একটি স্যাক্রেড লেক আছে, সেটি আজকে আমাদের গন্তব্য। গুটি গুটি পায়ে বেশ অনেকটাই চলে এসেছি। ওই ওপর থেকে আমরা শুরু করেছিলাম, হ্যাঁ ওটা আমাদের হোমস্টে। সেখান থেকে গ্রামের ভেতর দিয়ে রাস্তা ধরে এলাম। এবার কয়েকটা সিঁড়ি নিচে নামতে হবে, তারপরে এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে সামনের পাইন বনের ভেতর দিয়ে। কিছুটা নামার পরে হয়তো লেকটা দেখতে পেয়ে যাব। গ্রাম ছাড়িয়ে পথ গেছে এখন পাইন বনের ভেতরে, সেই রাস্তা ধরে এগিয়ে চলবো। যা দেখলাম এখানে অধিবাসীর সংখ্যা ভীষণই কম, বড়জোর 100 জন মতো হবে। আর ট্যুরিস্টদের ভিড় এখানে নেই বললেই চলে, ট্যুরিস্টদের সংখ্যা অনেকটাই কম। দুরু দুরু বুকে এখন প্রবেশ করছি পাইন বনের ভেতরে। ভয় একটু লাগছেই, কারণ লোকাল অধিবাসীরা বলল এখানে নাকি মাঝে মাঝে পাহাড়ি চিতা এবং ভাল্লুকের দেখা পাওয়া যায়। জানি না আমাদের কপালে কি আছে, চারিদিকে পাইনে ঘেরা বন, তার ভেতর দিয়ে হেঁটে চলেছি। এখানে এই বনাঞ্চলের মধ্যে সিগারেট আর মদ খাওয়া এইসব বারণ এখানে লেখা আছে। দেখা সিসিটিভি লাগানো আছে গোটা বনে। এখানে দেখে মদ সিগারেট খায়, তার জন্য পেনাল্টি হবে। বেশ অনেকটা নিচে চলে এসেছি, আর যত নিচে নামছি মনে হচ্ছে জঙ্গল আরও বেশি ঘন হচ্ছে, আর ভয়টাও তার সাথে সাথে বাড়ছে আরও। জানি না কতক্ষণ লাগবে, হয়তো পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যে। আর হোমস্টে থেকে বারবার করে বলে দিয়েছে যেন আমরা লেট না করি, সূর্য ডোবার আগেই যেন আমরা ফিরে যাই। প্রায় 20-25 মিনিট হাঁটার পরে এসে পৌঁছালাম এই লেকের ধারে, যেটিকে এখানকার স্থানীয়রা পবিত্র বলে মনে করে। পাশে একটি মন্দিরও দেখতে পাচ্ছি, তবে সেটি পর্ণশবরী দেবীর কিনা তা আমাদের জানা নেই। লেকের পাশে নরম মাটিতে কিছু একটা প্রাণীর পায়ের ছাপ দেখতে পাচ্ছি, কিন্তু কিসের এটা? এই জলাশয়ে অনেক বন্য প্রাণী আসে জল খেতে, তাদেরই কারো একটা হবে। সন্ধে নামতে বেশি দেরি নেই, এখন আকাশ পরিষ্কার, কিন্তু পাহাড়ে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তাই বেশি সময় নষ্ট না করে কিছুটা সময় কাটিয়ে ফিরতে পথ ধরলাম, আর অন্ধকার হওয়ার আগেই ফিরে এলাম হোমস্টেতে। সন্ধে হতে হতেই আমাদের সস সহযোগে চিকেন পকোড়া এসে হাজির। সন্ধ্যের পর হোমস্টের বাউন্ডারির বাইরে যাওয়া কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ, আর সেই রিস্ক নিতেও যাবেন না। আমি বারান্দা থেকে একটু বাইরেটা দেখতে এলাম। এমনিতে প্রচণ্ড ঠান্ডা, এখানে এখন দেখাচ্ছে 2 ডিগ্রি। চারিদিকে শান্ত পরিবেশ, একদম নিরিবিলি। পাহাড়ের গায়ে জেগে উঠেছে ছোট ছোট আলো। বাইরে শীতও করছে, প্লাস ভয়ও লাগছে। তার চেয়ে ঘরে গিয়ে একটু গান বাজনা করা যাক। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায় পরে তার মনে, বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আজ রাত প্রায় 9টা, বাইরে বেশ ঠান্ডা। আমরা রীতিমতো কাঁপতে কাঁপতে চলে এলাম ডিনার করতে। ভাত এবং রুটি দুটোর অপশানই রয়েছে, তার সাথে আছে ডাল, প্রতিটা খাবার থেকে ধোঁয়া উঠছে, আর আছে চিকেন কারি, একটা সবজি, সাথে পেঁয়াজ লঙ্কা, যেমন অন্যান্য হোমস্টেতে থাকে আর কি। আকাশ পায়ের ব্যথা খুব কষ্ট পাচ্ছিল দেখে ডিনারের শেষে হোমস্টে থেকে গরম জল দিল শেক দেওয়ার জন্য। আর একটু পরে আমরা ঘুমিয়ে পড়বো, সকালে উঠতে হবে তো, জানি না কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা। দিনের শুরুটা যে এতটা ভালো হবে তা হয়তো আমরা কেউ আশা করিনি। ঘুম থেকে উঠে বিছানা থেকেই জানলার পর্দা সরিয়ে জানলা খুলেই সামনে দেখতে পেলাম পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এখনো দিনের আলো সেভাবে ফোটেনি, আর তাই হয়তো বুদ্ধদেব এখনো ঘুমোচ্ছেন। চোখের সামনে দেখতে পেলাম সেই স্লিপিং বুদ্ধা। এক অসাধারণ অনুভূতি। পাহাড়ে ওয়াইটাই আমার পছন্দের ব্রেকফাস্ট, তবে সেই তৃপ্তি বহুগুণ বেড়ে যায় যদি সামনে এরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খাওয়া যায়।
ব্রেকফাস্ট করে আমরা রেডি হলাম, এখন চটকপুরকে বিদায় জানাবার সময় চলে এসেছে। একটু তো মনটা খারাপ লাগছে, কিন্তু নতুন জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিতেই হবে। আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখতে হবে। আর কালকে সারাদিনের অভিজ্ঞতা কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়।